গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 22 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বড়খোলা এলাকার বরাক নদী থেকে মঙ্গলবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আলতাফ সেতুর নিচে নদীতে মৃতদেহটি ভাসতে দেখে সঙ্গে সঙ্গে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কিভাবে তার মৃত্যু হয়েছে এবং কোন পরিস্থিতিতে মৃতদেহটি নদীতে ভেসে এসেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পরবর্তী খবর, লায়লাপুরে খাদ্যপণ্যের আড়ালে সার পাচার, আটক 2 ট্রাক সহ 4। অসম মিজোরাম সীমান্তে চোরাচালান রুখতে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের নাকা তল্লাশিতে ফের বড় সাফল্য মিলেছে। খাদ্যপণ্যের চালানের আড়ালে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের চেষ্টা নস্যাৎ করে পুলিশ মিজোরামমুখী 2টি 12 চাকার ট্রাক আটক করেছে। শিলচর আইজল জাতীয় সড়কে মঙ্গলবার পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে ট্রাক 2টিতে থাকা বিপুল পরিমাণ ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি 2 চালক ও 2 সহচালক সহ মোট 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত নাকা তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধির কারণে ট্রাক 2টি থামানো হয়। চালকরা প্রথমে ট্রাকে খাদ্য সামগ্রী বহনের দাবি করলেও বিস্তারিত তল্লাশিতে খাদ্যপণ্যের চালানের আড়ালে বিপুল পরিমাণ ইউরিয়া সার লুকিয়ে রাখা হয়েছিল বলে ধরা পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে, 2টি ট্রাকে মিলিয়ে 1000-এরও বেশি বস্তা ইউরিয়া সার থাকতে পারে। তবে সঠিক সংখ্যা, মোট ওজন এবং বাজার মূল্য নির্ধারণের কাজ চলছে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল, ডিএসপি দিলরাজ পাঠক, ডিএসপি ভাস্কর শইকিয়া, সিডিএসপি প্রদীপ কুমার এবং লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্ত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত তদারকি করেন। ট্রাক 2টির নথিপত্র, পরিবহন সংক্রান্ত কাগজপত্র এবং চালানের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত ইউরিয়া সার কোথা থেকে আনা হয়েছিল, কার নির্দেশে পরিবহন করা হচ্ছিল এবং এর প্রকৃত গন্তব্য কোথায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, আসামের কৃষকদের জন্য বরাদ্দ ইউরিয়া সার অবৈধভাবে মিজোরাম হয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যেই এই চালান পাঠানো হচ্ছিল। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ। পরবর্তী খবর, বরাকে হাইকোর্ট বেঞ্চ, মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতির বৈঠকের পর ইতিবাচক বার্তা জানালো ডিমান্ড কমিটি। বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির খাঁচার জেলা শাখা। সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকের পর দাবি বাস্তবায়নের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছে সংগঠনের নেতারা। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি ধ্রুব কুমার সাহা জানান, গত 16 জুলাই প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে পৃথক বৈঠক করে তার দাবি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে এবং প্রধান বিচারপতির অনুমোদন মিললেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, প্রধান বিচারপতির সঙ্গে প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে আলোচনা হয় এবং একটি ভিশন ডকুমেন্ট জমা দেওয়া হয়। প্রধান বিচারপতি উদ্যোগের প্রশংসা করে বিষয়টি প্রশাসনিক কমিটির সামনে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন তিনি। কমিটির মূল দাবি, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপন। তবে স্থায়ী বেঞ্চ চালু হতে সময় লাগলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে একটি সার্কিট বেঞ্চ চালুর প্রস্তাবকে তারা স্বাগত জানাবে বলে জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে কমিটি গঠনের পর থেকেই আন্দোলন শুরু হয়েছে। 12 জানুয়ারি প্রথম স্মারকলিপি প্রদান করা হয় এবং ইতিমধ্যে 15,000-এর বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এছাড়া বরাক উপত্যকার 150-টিরও বেশি সামাজিক, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সংগঠন এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে বলে কমিটির দাবি। কমিটির সদস্য অ্যাডভোকেট দৈমানন্দ দেব জানান,
প্রস্তাবিত হাইকোর্ট বেঞ্চের জন্য অন্তত 40 একর জমি, প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য সুবিধা দরকার হবে। তার দাবি, মুখ্যমন্ত্রী এ বিষয়ে বড়খলার বিধায়ক কিশোর নাথকে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে কমিটির সহ-সভাপতি শান্তনু নায়েক, আইনজীবী দেবমিতা চক্রবর্তী, তুহিনা শর্মা, জ্যোতির্ময় নাথ এবং প্রাক্তন অধ্যাপক ডক্টর বিভাস দেব উপস্থিত ছিলেন। কমিটির নেতাদের মতে সাম্প্রতিক বৈঠক দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিয়েছে। পরবর্তী খবর, চড়াইদেউয়ে বন্যার বিভীষিকা, একই পরিবারের 4 সদস্য তলিয়ে গেলেন। চড়াইদেউ জেলার অভয়াপুরিয়া গ্রামে ভয়াবহ বন্যার জেরে একই পরিবারের 4 সদস্য নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, বন্যার জল বাড়তে থাকায় নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নিতে যাওয়ার সময় প্রবল স্রোতে ভেসে যান মা টুটুমনি দৌড়া এবং তার কন্যা বিদিশা দৌড়া। মা ও বোনকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান পরিবারের আরও 2 সদস্য বিদ্যুৎ দৌয়া ও বিপ্লন দৌয়া। স্থানীয়দের আশঙ্কা, প্রবল বন্যার স্রোতেই 4 জনই ভেসে গিয়েছেন। অভিযোগ উঠেছে, বিপদের সময় সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা নিখোঁজ 4 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন, তবে এখনও পর্যন্ত তাদের কারো সন্ধান মেলেনি। চড়াইদেউ জেলায় চলমান বন্যা পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠেছে। পরবর্তী খবর, একাদশ ভাষা শহীদকে রাজ্য শহীদ স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র মঞ্চের। 1961 সালের 19 মে শিলচর ভাষা আন্দোলনের একাদশ বাংলা ভাষা শহীদকে আসাম সরকারের পক্ষ থেকে রাজ্য শহীদ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকপত্র পেশ করেছে একাদশ বাংলা ভাষা শহীদ স্বীকৃতি দাবি মঞ্চ। মঙ্গলবার অতিরিক্ত জেলা কমিশনার রাজীব রায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্রটি পাঠানো হয়। এর প্রতিলিপি সংস্কৃতি, স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের মন্ত্রী এবং মুখ্য সচিবের কাছেও পাঠানো হয়েছে। স্মারকপত্রে বলা হয়েছে, 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে চলা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে 11 জন ভাষা সংগ্রামী শহীদ হন। এই আত্মত্যাগ শুধু বরাক উপত্যকার নয়, সমগ্র আসামের গণতান্ত্রিক ও সাংবিধানিক ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আন্দোলনটি কোনো ভাষা বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং ভাষাগত সাংবিধানিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, ভারতীয় সংবিধানের 345 অনুচ্ছেদ এবং আসাম সরকারি ভাষা আইন 1960 সংশোধিতর 5 নম্বর ধারার ভিত্তিতে 19 মের আত্মত্যাগের পরই বরাক উপত্যকায় প্রশাসনিক ও সরকারি কাজে বাংলা ভাষা আইনগত স্বীকৃতি লাভ করে। ফলে ভাষা শহীদদের অবদান রাজ্যের সাংবিধানিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। স্মারকপত্রের তথ্যের অধিকার আইন 2005-এর অধীনে প্রাপ্ত সরকারি তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ভাষা আন্দোলনের 11 শহীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা বিচারাধীন অভিযোগের নথি নেই। সংগঠনের মতে এই তথ্য তাদের শান্তিপূর্ণ আন্দোলনকারী হিসেবে প্রতিষ্ঠিত করে এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিকে আরও শক্তিশালী করে। স্মারকপত্রে শহীদ কমলা ভট্টাচার্য, কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, কুমুদরঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর ও সুকমল পুরকায়স্থের নাম উল্লেখ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আসাম সরকারকে বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করে একাদশ ভাষা শহীদকে রাজ্য শহীদ ঘোষণা, সরকারি বিজ্ঞপ্তি জারি এবং তাদের স্মৃতি সংরক্ষণে স্মারক, শিক্ষামূলক উদ্যোগ ও সরকারি পর্যায়ে যথাযোগ্যভাবে স্মরণ করার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। স্মারকপত্রের সঙ্গে ভাষা আন্দোলনের ঐতিহাসিক বিবরণ, শহীদদের তালিকা, আসাম সরকারি ভাষা সংশোধনী আইন 1961-র প্রাসঙ্গিক অংশ, আরটিআইয়ে প্রাপ্ত সরকারি উত্তর, তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহার বিবৃতি, সমকালীন সংবাদপত্রের প্রতিবেদন সহ বিভিন্ন ঐতিহাসিক নথি সংযুক্ত করা হয়েছে। পরবর্তী খবর, আসন ওকে জাগিয়ে তুলি, প্রধানমন্ত্রীর ইস্তফা চেয়ে বাসভবনের বাইরে ধর্ণা রাহুল প্রিয়াঙ্কার। এবার বিক্ষোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুয়ারে। দিল্লিতে আন্দোলনকারীদের উপরে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনায় অভিযোগকে কেন্দ্র করে জোরালো আক্রমণ কংগ্রেস। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করল হাত শিবির। সেই কর্মসূচির নেতৃত্বে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার নেতৃত্বে সেখানে হাজির হয়েছেন একদল নেতা কর্মী।
তার সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের একাধিক সাংসদ ও নেতাও। নিট কাণ্ডে এবার সোমবার আন্দোলনকারীদের উপর অত্যাচারের প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদীর ইস্তফা দাবি করেছেন তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী রাতভর ওখানে ধর্ণা দিয়েছেন তারা। এদিন রাহুল গান্ধী অভিযোগ করেন সংসদে ছাত্র আন্দোলন এবং পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, ছাত্রদের উপর যে নৃশংসতা হয়েছে তার জবাব প্রধানমন্ত্রীকে দিতেই হবে। আমরা সেই জবাব চাইতে এসেছি। বিক্ষোভস্থল থেকে তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সমস্ত গাফিলতির দায় নিয়ে পদত্যাগ করা উচিত। সোমবার চলো সংসদ কর্মসূচি ঘিরে দিল্লিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার কংগ্রেস সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে। বিক্ষোভ চলাকালীন কেন্দ্রের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে এসে রাহুল গান্ধীর সঙ্গে কয়েক মিনিট কথা বলেন। তিনি আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান বলে জানা গিয়েছে। তবে কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দেয়, ছাত্রদের উপর বল প্রয়োগের ঘটনার জবাব না পাওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে। এদিকে রাহুল গান্ধী পরে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের সঙ্গেও দেখা করেন। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে আসা ছাত্রদের উপর অযথা বল প্রয়োগ করা হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রাহুলের সমর্থনে হাজির হয়েছেন কেসি বেণুগোপাল, পবন খেরা, অমরিন্দর সিং রাজাওয়ারিং, দীপেন্দর হুডা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার এবং আরও বেশ কয়েকজন কংগ্রেস সাংসদ ও নেতা। সময়ের সঙ্গে সঙ্গে জমায়েতে যোগ দিচ্ছেন আরও নেতা কর্মীরা। অন্যদিকে কেন্দ্র সরকার জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত অনিয়ম রুখতে তারা কঠোর পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এনডিএ সংসদীয় দলের বৈঠকে বলেন, প্রশ্ন ফাঁস রোধ করা একটি জাতীয় দায়িত্ব এবং এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।